আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই ভয়াবহ অশনি সংকেতের আলাপটি আমি একটা ফেসবুক পোস্ট দিয়ে শুরু করতে চাই আপনাদের সঙ্গে। ফেসবুক পোস্টটি আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। যার এই ফেসবুক পোস্ট, তিনি বিমান বাহিনীর সাবেক একজন কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নিরাপত্তা দলে ছিলেন, সিএসএফ যেটি চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেটা সদস্য ছিলেন, অন্যতম সদস্য ছিলেন। তিনি লিখছেন, বিমান বাহিনীতে ঘটে যাওয়া ঘটনাগুলো সত্য। এইবার অন্য ধরনের জঙ্গি ধরা পড়েছে। বিশাল নেটওয়ার্ক, সব বাহিনীতে এরা লুকিয়ে আছে, বিস্তারিত বলবো না। আমি আবার রিপিট করছি, বিমান বাহিনীতে ঘটে যাওয়া ঘটনাগুলো সত্য। এইবার অন্য ধরনের জঙ্গি ধরা পড়েছে। বিশাল নেটওয়ার্ক, সব বাহিনীতে এরা লুকিয়ে আছে, বিস্তারিত বলবো না। ইউনূস সরকারের সময় বাংলাদেশে জঙ্গি নাই, জঙ্গি সব নাটক, এইসব বলে জঙ্গিদেরকে এটা একটা চারণভূমি বানানোর চেষ্টা হয়েছিল এবং পাকিস্তানি জঙ্গিরা দেদারসে এই দেশে আসা যাওয়া করেছে। তারই এখন লক্ষণ এই লস্করি তৈয়বা, তার সদস্যরা বিভিন্ন দিকে ধরা পড়ছে বলে জোর আলাপ আছে। আমি শুধু এইটুকু বলবো, আজকে এই ঘটনা যদি আওয়ামী লীগ সরকারের হাত সময়ে ঘটতো বা আজকে যদি আওয়ামী লীগ সরকার থাকতো, তাহলে নিশ্চিতভাবেই যারা জঙ্গিদের পরোক্ষ পৃষ্ঠপোষক তারা নিশ্চয়ই বলতো যে এগুলো সব সাজানো নাটক। আমার হাতে আরেকটা চিঠি আছে, এই চিঠিটা একটু স্পর্শকাতর একটা গুরুত্বপূর্ণ চিঠি, সুতরাং আমি চিঠিটি কোথাকার কি চিঠি সেটা বলছি না, শুধু আপনারা দেখবেন। বিষয় হচ্ছে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থক কর্তৃক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা পরিকল্পনা সংক্রান্ত। সম্প্রতি গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ, সামি, আবু বক্কর, আবু মোহাম্মদের সাথে চাকরিচ্যুত 2 জন সেনা সদস্যের কপি সংযুক্ত দেওয়া আছে। নিয়মিত যোগাযোগের বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। তারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ, জাতীয় সংসদ, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য অথবা স্থাপনা সমূহ, ধর্মীয় উপাসনালয়, বিমানবন্দর, বিনোদন কেন্দ্র সমূহ, শাহবাগ চত্বর প্রভৃতিতে বোমা বিস্ফোরণ, এমনকি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করতে পারে মর্মেও জানা যায়। এ লক্ষ্যে তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনা গ্রহণ করে থাকতে পারে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমত অবস্থায় বর্ণিত গুরুত্বপূর্ণ স্থাপনা সময়ে নিরাপত্তা জোরদারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়া নজরদারি বৃদ্ধি সহ বর্ণিত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এই চিঠি এবং এর পাশাপাশি পুলিশ যে প্রেস কনফারেন্স করেছে, নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভয়াবহ রকম আশঙ্কার ইঙ্গিত বহন করছে, যেটি এই তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরে এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ সরকারের প্রতি। আওয়ামী লীগ নাই, এসবের মধ্যে আওয়ামী লীগের সম্পৃক্ততাও থাকার কথা না। আমি নিশ্চিতভাবেই বলতে পারি ডক্টর ইউনূস সরকার যে শাসন করে গেছে, এই শাসনের ফলশ্রুতি হচ্ছে এগুলো। এবং সেই সময় যারা এসবকে রাজনৈতিক অংশ, যারা জঙ্গিবাদ এবং ধর্মীয় রাজনীতি করে, তাদের পৃষ্ঠপোষকতা এই পরিস্থিতি দাঁড়িয়েছে। জঙ্গি হামলার আশঙ্কা কাজ করছে সিটিসিসি, গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা। দেখেন, আমাদের সংসদ ভবন, মসজিদ, বিনোদন কেন্দ্র, সেগুলোতে হামলার পরিকল্পনা হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশ সদর দপ্তরের জারি করা সতর্কতামূলক চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন বিএনপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ক্রাইম বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। আমি সেই সতর্কতার চিঠিটি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনাদেরকে জানিয়েছি। তিনি জানান, আমরা এই তথ্য পেয়েছি এবং সিসিটিভি সাইবার ইন্টেলিজেন্স টিম বিষয়টি নিয়ে কাজ করছে। তবে সুনির্দিষ্ট করে কোন সংগঠন বা গোষ্ঠীকে শনাক্ত করার বিষয়ে কিছু জানাননি তিনি। শনিবার বিএনপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উগ্রবাদীদের সম্ভাব্য হামলার শঙ্কা নিয়ে পুলিশ সদর দপ্তরের সতর্কতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে বলেন বিএনপির জঙ্গি দমন ইউনিট সিসিটিভির যুগ্ম কমিশনার। এই সময় তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটি মোকাবেলা করতে পারবো। সিসিটিভিকে তো দুর্বল করে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, একেবারে দুর্বল করে গেছে, পারলে এটিকে ভেনিশ করে দিত। কারণ জঙ্গিদের জম যদি বলি, সেটা হয়ে উঠেছিল সিসিটিভি, সিটিটিসির
সেই সিসিটিসি। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে পাঠানো এক বার্তায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে, যে চিঠিটির কথা আমি আপনাদেরকে তুলে ধরেছি। ওই বার্তায় নির্দিষ্ট করে কোন সংগঠনের নাম উল্লেখ করা হয়নি, তবে সম্প্রতি সংগঠিত সংগঠনটির সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বকর ওরফে আবু মোহাম্মদ নামে এক সদস্যের গ্রেফতারের কথা তুলে ধরা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সমর্থকদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা সংক্রান্ত বার্তায় যেটি বলা হয়েছে আমরা এর মধ্যে জেনেছি। এই পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার ও নজরদারি বৃদ্ধি বিষয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা নিয়ে জানতে চাইলে মুন্সি শাহাবুদ্দিন বলেন, এটি আমাদের নিরাপত্তা পরিকল্পনার অংশ, যা প্রকাশ করার বিষয় নয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিভিন্ন স্থাপনাগুলোতে আমরা কাজ করছি। দর্শক, এর মধ্যে আপনারা জেনে গেছেন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ভারতের নর্থ ইস্ট পত্রিকা, তারা সংবাদ প্রকাশ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা বাংলাদেশের 3 বাহিনীর মধ্যে অন্যতম বিমান বাহিনী, সেই বিমান বাহিনীতে একটি বড় ধরনের অভিযান চলেছে এবং সেই অভিযানে সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর এবং নর্থ ইস্ট নিউজের খবর যে 11 জন ইতিমধ্যে বিমান বাহিনীর সদস্য ছুটি না নিয়ে তারা পালিয়ে গেছে, আর 10 জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, হেফাজতে আনা হয়েছে 10 জনকে, যারা বাংলাদেশে লস্কর ই তয়বা বা এই ধরনের যে সংগঠনগুলো আছে, তালেবান ধরনের যে সংগঠন, সেই সংগঠনগুলোর সঙ্গে জড়িত এবং বাংলাদেশে বড় ধরনের বিশৃঙ্খলা বা বড় ধরনের হামলার আশঙ্কা তৈরি হচ্ছিল। বাংলাদেশের বিমান বাহিনীর মতন আমাদের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জায়গায় এ ধরনের বিষয় নিয়ে এখন পর্যন্ত আমরা আইএসপিআর বা বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাইনি। ফলে আমরা এই বিষয়টি নিয়ে বিশদ কোনো আলাপ করতে চাই না। আমরা শুধুমাত্র ভারতীয় পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় যতটুকু এসছে তার থেকে যেটুকু না বললেই নয়, যে এরকম একটি আলাপ, খুব জোরদার আলাপ ছড়িয়েছে যে তাহলে এই অংশটি বাংলাদেশে কি করতে চাইছে। একদিকে ডিপ স্টেটের খেলা, অন্যদিকে একটি নির্বাচিত সরকার মাত্র ক্ষমতায় আসলো, সেই সরকারকে চ্যালেঞ্জ জানানো। আবার এই অংশটা ধরেন বাংলাদেশে সংসদ ভবনে একটা হামলা হলো বা বড় কোনো মার্কেটে একটা হামলা হলো অথবা একটা স্কুলে হামলা হলো, তার মধ্যে দিয়ে এরা কি আদায় করতে চায় আসলে। আমাদের এই দেশে, এটা মুসলিম প্রধান দেশ, এই মুসলিম প্রধান দেশে মসজিদ বা উপাসনালয় সেগুলো হামলা করে কিছু মানুষ মেরে ফেললো, তাতে করে কি ইসলাম কায়েম হয়ে যাবে আমাদের দেশে? নাকি এর পেছনে অন্য কোনো বড় উদ্দেশ্য আছে, যারা এই দেশটাকে নিয়ে খেলতে যায়, এই দেশের স্থিতিশীলতা নিয়ে খেলতে চায় এবং দীর্ঘমেয়াদী এই দেশে একটা অন্য শাসন ব্যবস্থা কায়েম করে বাংলাদেশে এবার যেরকম ইউনুসকে বসিয়ে আমেরিকা তার স্বার্থ হাসিল করে নিয়েছে, ঠিক এরকম স্বার্থ হাসিল করে নিতে চায়। যাক, যে ধরনের সতর্কতার কথা বলা হয়েছে, নিশ্চয়ই প্রতি পদে পদে মানুষ এখন দুশ্চিন্তায় থাকবে। এই অবস্থা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ট্যাকেল দিতে পারবে, সেই প্রত্যাশায় শেষ করছি। যে আওয়ামী লীগ সরাইতে 16 বছর লাগছে, তাদের সরাইতে নাকি বিএনপিকে সরাইতে নাকি 16 দিন লাগবে না। এই কথা বলার সাহস কেন পায়? কারণ বিএনপির ভিতরে গুপ্ত বহু জামাত আছে। আপনি এখন যদি জামাত আর বিএনপির মানুষদের ইন্টারভিউ নেন, রাজনৈতিক ইন্টারভিউ, শতকরা 95% বক্তব্য হুবহু মিলে যায়। দুইটা রাজনৈতিক দলের 95% বক্তব্য কিভাবে মিলে যায় আপনি আমাকে বলেন। তার মানে হয় জামাত বিএনপি, নাহলে বিএনপি জামাত, তাদের মাইন্ড সেট আপের। এমনকি জামাতের মাইন্ড সেট আপের 30-35% আপনি আওয়ামী লীগের মধ্যে পেয়ে যাবেন। অপ্রিয় হলেও এই কথা সত্য। তার জন্য তো জামাত প্রতিষ্ঠিত হতে পারছে। আমি নিজে শিবিরের নেতার প্রশংসা করতে শুনেছি আওয়ামী লীগের লোকের নাম সহ বলে দিতে পারবো। কেন করতো তারা? কি কারণে? কোনোদিন আপনি আওয়ামী লীগের লোকদের শুনছেন, ছাত্রলীগ জামাতের লোকদের শুনছেন যে আওয়ামী লীগের কোনো নেতা বা আওয়ামী লীগের কোনো ছাত্র নেতার নামে প্রশংসা করে? কোনোদিনই আপনি পাবেন না। এরা ভুলেও তা করে, স্বপ্নেও ভুলেও, এদের রিমান্ডে নিলেও এরা প্রশংসা করবে না। আপনি রিমান্ডে নেন তাও বলবে না। আর আওয়ামী লীগের প্রশংসা করে ওয়াই? আর বিএনপি, এটা তো কোনো রাজনৈতিক দল না, এটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা, তাদের সকলের একটা প্ল্যাটফর্ম। তো সেখানে যে শিবির নেই আপনি কেমনে বুঝলেন? সেখানে যে জামাত নাই কেমনে বুঝলেন? সারা এর মধ্যে জামাত মাইন্ড সেট আপের তো থাকবে, তার জন্য জামাত এটা বলতেই পারে। আর বিএনপি তো মুসলেখা দিয়ে আসছে, শুধু তারেক রহমান মুসলেখা দিয়ে আসছে বলে তো অনেক কথাই বলতে পারবে না। তা না হলে জামাতে এতগুলো আসন কিভাবে হয়? জামাতে এই দেশে ইলেকশন হলে মানে আওয়ামী লীগ না থাকলেও তো তাদের এতগুলো সিট পাওয়ার কথা ছিল না। এগুলো অনুরোধের আসর মুসলেখা দেওয়ার কারণে তারা পেয়েছে। এটা তো জামানত থাকার কথা না।
আজ পর্যন্ত বিএনপি যে এতবার ক্ষমতায় আসলো, এই সারা জীবন চিৎকার করে আসলো যে আওয়ামী লীগ গোলামী চুক্তি করছে, ভারত একটা চুক্তি তো বললো না যে এই চুক্তিটা গোলামী চুক্তি। এমনকি যে পাইপলাইন তারা ভেঙে ফেলতে বলছিল, যেখানে ভারতীয় পাইপলাইন ভেঙে ফেলবেন বলেছিল, এখান থেকে বাংলাদেশ থেকে তেল গ্যাস চলে যাবে, সেই পাইপলাইন দিয়ে কিন্তু ভারত থেকে ডিজেল আসতেছে। মানে তারা সর্বশেষ যেটা নিয়ে হাউকাউ করলো, চিৎকার চেঁচামেচি করলো, এমনকি চিঙ্কু বামেরা বহু চিৎকার চেঁচামেচি করলো। জামাত শিবিরেরা কই এখন তো বলে না, তারা একটা বাক্য বলতে পারলো না যে ভারতের কাছে এই এই বাক্যর কারণে ভারতের কাছে বিক্রি করা হয়েছে বাংলাদেশকে, দেখলাম না তো। কিন্তু ইউনূসের কাছে যখন বিক্রি হয়েছে এখন ওটা খুব ভালো, এখন খুব ভালো লাগে, খুব মজা। আমাদের রিভিউ এখন আর ভারতীয় শাড়ি, ভারতীয় শাল এগুলো আগুন দেন না কিন্তু। হ্যাঁ, কেন দিবে? কারণ হলো যে তার মানে তো এই যে ভারতীয় শাল গেঞ্জি পেটিকোট শাড়ি যে পুরে পিছনের চাদর পুরে, তার মানে বোঝা গেল যে ভারতীয় জিনিস তো তারাই ব্যবহার করতো। আমরা তো আওয়ামী লীগের নেতারা শাল পরতে দেখি নাই, আওয়ামী লীগের বাড়িতে তো দেখি নাই। তার মানে বিএনপির লোকেরাই ভারতীয় জিনিস বেশি ব্যবহার করে। এগুলো রাজনৈতিক ভণ্ডামি, মানুষ তো এগুলো বুঝে নিশ্চয় না, কাশ্মীর থেকে আনতে পারে না, অতটুকু আকল নাই। এরা কলকাতা থেকে কাশ্মীরি শাল নিয়ে আসছিল ডুপ্লিকেট। কারণ কলকাতায় যত কাশ্মীরি শাল বলা হয়, কারণ আমি অন্তত বাংলাদেশে অনেক নেতাকে, আমি বড় বড় নেতা দুই দলেরই অন্তত ৩০-৩৫ জনকে আমি অরিজিনাল কাশ্মীরি শাল এনে দিয়েছিলাম। অরিজিনাল অরিজিনাল কাশ্মীরি শাল এত সহজ না। এলো কলকাতা, মানে যারা কাশ্মীরে গিয়েছে তাদের বিষয় আলাদা, যারা যায়নি, রিজভী সাহেব যদি কাশ্মীর না গিয়ে থাকেন বা তার ঘনিষ্ঠ আত্মীয় যদি কাশ্মীর থেকে না এনে থাকেন, অনেকে আবার ভুলে যায় কাশ্মীর থেকে চাদর আনতে, তখন কলকাতা থেকে নিয়ে কাশ্মীরি শাল দিয়ে। যেমন আমারও যখন অনেকেই বলতো কাশ্মীরি শাল আইন, কাশ্মীরি শাল তো আসলে অনেক দামি। অনেকেই জানে না যে কাশ্মীরে কথা বলে কাশ্মীরের মানুষ গরিব, মিথ্যা কথা। কাশ্মীরের মানুষ অনেক ধনী, কাশ্মীরের মানুষ অনেক ধনী, চাদর বেচে সারা পৃথিবীতে চলে। কাশ্মীরি শাল ৫০,০০০, ৬০,০০০, ১ লক্ষ, ২ লক্ষ রুপি পর্যন্ত আছে একটা চাদরের, একটা শালের দাম ৫,০০০ রুপি থেকে শুরু। তো এই কলকাতা থেকে তখন ওই ২-৩ হাজার টাকাতে কিনে নেয়, বলে এই যে কাশ্মীরি শাল, ওইটাও হইতে পারে। দিল তো যেমন বাংলাদেশে অনেক লোক আছে না, দিল পেয়ারা পাকিস্তানি। কাশ্মীরে যে সমস্ত মুসলমান থাকে এদের তো দিল হয় পাকিস্তানি না হয় ইরানি। এটা তো নতুন না তো। ইরানে যখন তথাকথিত ইসলামী বিপ্লব হয়, তারপরে দ্বিতীয় নেতাটা কোন দেশে আসছিল? কোন দেশে আসছিল? ভারতে। কোথায় আসছিল? কাশ্মীর। ওইখানে গেছিল কেন? এই যে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যে রাইট হ্যান্ড ছিল, নামটা ভুলে গেছি এখন, সে সেই 89, 90, 91 সে, এক্সাক্ট তারিখটা মনে নাই, সে ইরানে এসেছিল, ইরান থেকে কাশ্মীরে এসেছিল। কাশ্মীরে আসার পরে তো ভারতে এই যে ইসলামী জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছিল কাশ্মীরে, এরা তো বাস করে, এরা তো প্রকাশ্যে এখনো বলে যে তাদের আবার হচ্ছে খোমেনি, তাদের আবার মদিনা। তারা বলেছে তো যে তারা তারা ভারত মানে না, প্রকাশ্যে বলেছে। পৃথিবীর ভারত একমাত্র পৃথিবীতে, মানে দেশ বিরোধী, নিজের দেশ বিরোধী এত মানুষ কোথাও পাবেন না ভারত ছাড়া। পৃথিবীতে ভারতে যত ভারত বিরোধী আছে এরকম পৃথিবীতে কোনোদিনই আপনি পাবেন না। আমেরিকাতে আপনি আমেরিকা বিরোধী লোক পাবেন না, পাকিস্তানে তো পাবেনই না। খোদ কাশ্মীরে আপনি, শুধু কাশ্মীর না, পুরো ভারতে ভারত বিরোধী লোকে গিজ করে। মানে হাস্যকর ব্যাপার যে স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শিবির রাজনীতি করবে, স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা বিরোধী জামাত রাজনীতি করবে, স্বাধীন বাংলাদেশে নেজামে ইসলাম স্বাধীনতা বিরোধী তারা রাজনীতি করবে, স্বাধীন বাংলাদেশে সেনার পীরের দরবার থাকবে যে বাংলাদেশের নারীদের গণিমতের মাল ঘোষণা করেছিল, স্বাধীন বাংলাদেশে জামাতের অফিস খোলা থাকবে, আর আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে যায়। এটা নিয়ে আর কি বলবো? এই দেশের বুদ্ধিজীবী, আমি বারবার বলেছি, এই দেশের মোল্লা মিলিটারি এবং দেশের বুদ্ধিজীবীরা আওয়ামী লীগকে করে না। তারা ভিতরে ভিতরে জেলাস, অথবা তারা আসলেই স্বাধীনতা চেয়েছে কিনা আমার সন্দেহ আছে। অথচ যেদিন দেখবেন এইখানে শিবির, একদিন তো আওয়ামী লীগ ফিরবেই। যত মায়ের, যত বাপের বেটা যতই সুদূর বুদুর করুক, আওয়ামী লীগকে তো ঠেকাইতে পারবে না, ছাত্রলীগকে তো ঠেকাইতে পারবে না। এরা তো ক্ষমতায় আসবে। সেই দিন যখন ছাত্র শিবির নিষিদ্ধ করবে, দেখেন এই দেশের বুদ্ধিজীবীরা কি বলে। আর মোল্লারা তখন মসজিদে নামাজ পড়া বাদ দিয়ে সারাদিন এগুলোই বলবে। আর মিলিটারিও দেখবেন ভিতরে ভিতরে বুক থাপড়াবে, হায় 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 হায়, ছাত্র শিবির নিষিদ্ধ হয়ে গেল, গণতন্ত্র খতরে মে, এগুলো হবে। এখন কিছু না, তবে আমরাও সেই দিনে অপেক্ষায় আছি, চাপার ধর্না সোজা করে ফেলবো সবগুলো। কে কোন বুদ্ধিজীবী তখন কি লেখে সেটাও আমরা দেখবো, কোন পত্রিকা কি লেখে তখন এগুলো আমরা মনে রাখবো, আর কোন ব্যক্তি কি বলে, কোন কারা গণতন্ত্রের তখন পাহারাদার হয়ে আসবে আমরা জানবো। আমরা জাস্ট কাট কপি পেস্ট করে দিব, আমাদের বলার দরকার নাই। যেমন যখন বলবে যে জামাত তো নিষিদ্ধ হয়ে গেল, এটা কেমন গণতন্ত্র খতরে, আমি বলবো, কি বলবো জানেন? আমি জাস্ট চিঙ্গুবাম ফ্রড মাজারে বক্তব্যটা নকল করে বলবো, আওয়ামী লীগের সমালোচনা করাই ফ্যাসিজম। এটা আমি বলবো যে ছাত্রলীগের সমালোচনা করাই ফ্যাসিজম।
যেই দেশের বুদ্ধিজীবীরা বলে জামাতের সমালোচনা করে ফ্যাসিজম, তারপরও আপনারা বিশ্বাস করেন যে ওই বুদ্ধিজীবীটা আওয়ামী লীগের পক্ষে থাকবে? বাংলাদেশের বুদ্ধিজীবীরা আওয়ামী লীগের পক্ষে নেই। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া উনি একজন ছাত্র নেতা এবং উনি কিন্তু এলজিইডির এই ছিলেন, অ্যাডভাইজার হিসেবে ছিলেন। তা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া একটা প্রোগ্রাম নিয়েছিলেন, একটা প্রজেক্ট নিয়েছিলেন 27 কোটি টাকায়, যেখানে যুব উন্নয়নের মাধ্যমে ছাত্রদেরকে মানে তরুণদেরকে আপনার অস্ত্র পরিচালনায় ট্রেনিং দেওয়ার জন্য। তো এটা ইউনুসের এই ছাড়া তো আর হয় নাই। এই যে একটা জঙ্গিবাদকে সশস্ত্র মানে আন্দোলন বা সশস্ত্র আক্রমণের ব্যবস্থার জন্যই কিন্তু এই সরকার কাজ করে গেছে। সুতরাং এই লোককে এখন বিচারের আওতায় আনা উচিত, এই বিচার ইমিডিয়েটলি আনা উচিত। আমার মনে হয় যে সংসদে একটা সিলেক্ট কমিটি করে তাকে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করা, এবং যে প্রচলিত যে আইন আছে, প্রচলিত আইন হচ্ছে যারা ক্ষমতা অবৈধভাবে দখল করে কিংবা অবৈধভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তার কিন্তু একটা শাস্তির বিধান আমাদের সংবিধানে আছে, যে 7-এর ক ধারা এবং খ ধারা, সেই শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি। উনি তো তাই করছে না। একটা তো আমাদের এখানে জঙ্গি মনোভাবের লোক ছিল এবং জঙ্গিবাদকে কিছু কিছু দল উৎসাহিত করেছে, এটা তো ছিলই। কিন্তু এইটা পালে বাতাস পেল যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। ওনার একটা পলিসির মধ্যে ছিল যে দেশের ভিতরে গন্ডগোল করে, আপনার মব করে, সন্ত্রাস করে, জঙ্গিবাদের মাধ্যমে একটা অস্থির অবস্থার সৃষ্টির মাধ্যমে উনি কিন্তু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন বহুদিন, বহুদিন, 1 দিন 2 দিন না, কয়েক বছর উনি আরো ক্ষমতায় থাকার ওনার একটা পরিকল্পনা ছিল। আমি বলি যে আপনি দেখেন যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি একজন ছাত্র নেতা এবং উনি কিন্তু এলজিইডির এই ছিলেন, অ্যাডভাইজার হিসেবে ছিলেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া একটা প্রোগ্রাম নিয়েছিলেন, একটা প্রজেক্ট নিয়েছিলেন 27 কোটি টাকায়, যেখানে যুব উন্নয়নের মাধ্যমে ছাত্রদেরকে মানে তরুণদেরকে আপনার অস্ত্র পরিচালনায় ট্রেনিং দেওয়ার জন্য। তো এটা ইউনুসের এই ছাড়া তো আর হয় নাই। এই যে একটা জঙ্গিবাদকে সশস্ত্র মানে আন্দোলন বা সশস্ত্র আক্রমণের ব্যবস্থার জন্যই কিন্তু এই সরকার কাজ করে গেছে। তারপরে আপনি দেখেন আইএসআই থেকে, পাকিস্তান থেকে কত লোক আসছে গেছে, তারই কিন্তু একটা রেজাল্ট হচ্ছে আজকে যে এই পুলিশের যে 2 দিন আগে যেটা দিল, জঙ্গিবাদের বীজ আগে থেকেই ছিল, তাকে সেই মহিরু হওয়ার জন্য এই ইউনূস সাহেব এটাকে এনকারেজ করছে, চেষ্টা করছে। উদ্দেশ্য যে একটাই, দেশের ভিতরে যদি অস্থিতিশীল সিচুয়েশন থাকে তাহলে ওনার এই শাসন ক্ষমতাটাকে আরো দীর্ঘায়িত করা যায়। এটা একটা অত্যন্ত একটা নিকৃষ্ট ধারণা, এবং নিকৃষ্ট মনের লোকেরা এই ধরনের কাজ করতে পারে। এইটা আমি সঠিক বলতে পারবো না, তবে রিজওয়ানা হাসানের একটা প্রোগ্রাম ছিল, সে ফাইন্যান্স করতো একটা গ্রুপকে, তাদের ডিফেন্ডার এই ধরনের একটা গ্রুপকে, প্রাক্তন সেনাবাহিনীর তারা সদস্য ছিল, তাদেরকে উনি ফাইন্যান্স করছেন, এই ধরনের কথা শোনা গেছে। পত্রিকায় দেখছি বলে মনে হয় না, কিন্তু আমাকে রিলায়েবল সোর্স থেকে বলা হয়েছে। অর্থাৎ এই যে কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের টোটাল গ্রুপটাই ছিল যে দেশদ্রোহী, দেশের প্রতি তাদের কোন রকমের দেশপ্রেম ছিল না, তাদের ছিল ক্ষমতা প্রেম, যেভাবেই হোক, যে গ্রুপের মাধ্যমেই হোক। যেমন ধরুন আপনার যে এই যে যারা জিহাদি, যারা সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হলো, ইন্টেনশনালি ছেড়ে দেওয়া হলো। কেন ছেড়ে দেওয়া হলো? দেশের ভিতরে যেন অস্থিতিশীল সিচুয়েশন হয় এবং আপনার মব হয়। এই যে মব করছে, আপনি দেখেন যে প্রথম আলো ডেইলি স্টারে যে মব হইলো, কয়েক হাজার লোক ছিল, সেটা কি ইউনূস করে নাই, অ্যালাউ করে নাই? অ্যালাউ তো করছে, ইউনূস করছে, ইউনূসের যারা সহযোগী ছিল তারা করছে, এবং বহু লোক কিন্তু মারা যেত, 26 জন সাংবাদিক মারা যেত। এখানে বাঁচাইছে আমাদের নুরুল কবির সাহেব, জীবনের রিস্ক নিয়ে যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে, সেদিনকেও কথা হলো। তো খুব ভয়াবহ রকম পরিস্থিতি ছিল। যে লোক 2টা সংবাদপত্র, সবচেয়ে বেশি প্রচারিত সংবাদপত্রকে পুড়িয়ে দিতে পারে,
পুড়িয়ে দিছে। বলবো এই কারণে, তার হাতে মিলিটারি ছিল, বিডিআর ছিল, পুলিশ ছিল, অনেক কিছু ছিল। সে কিন্তু একটা কিচ্ছু বলে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এই পত্রিকাগুলো পুড়ে মানে ভস্মীভূত হয়ে গেল। সুতরাং এই লোককে এখন বিচারের আওতায় আনা উচিত, এই বিচার ইমিডিয়েটলি আনা উচিত। আমার মনে হয় যে সংসদে একটা সিলেক্ট কমিটি করে তাকে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করা, এবং যে প্রচলিত যে আইন আছে, প্রচলিত আইন হচ্ছে যারা ক্ষমতা অবৈধভাবে দখল করে কিংবা অবৈধভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তার কিন্তু একটা শাস্তির বিধান আমাদের সংবিধানে আছে, যে ৭-এর ক ধারা এবং খ ধারা। সেই শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি। উনি তো তাই করছে, উনি তো এই কাজই করছে, কিন্তু ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য ৩ মাস ৬ মাসের মধ্যে ইলেকশন দিবে, সেটাকে উনি নানাবিধ প্রক্রিয়ায় এই আপনার কমিশন করে, এটা করে, সেটা করে, শেষের দিকে তো উনি ব্ল্যাকমেইল করছে বিএনপি কে, ব্ল্যাকমেইল করছে যে তুমি যদি এই হা ভোটে না দাও তাহলে তো ইলেকশন বাতিল করে দেবো। এবং তাদের সহযোগী ছিল তো জামাত। জামাত যদি তখন ইলেকশনে না আসে, তখন তো একদলীয় ইলেকশন হয়ে যায়। এভাবে ব্ল্যাকমেইল করেই তো তারা যে হা ভোটে রাজি করাইছে। শুধু তার বিরুদ্ধে তো না, তার যারা সহযোগী ছিলেন তাদের বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ আছে, আপনার সামাজিক মাধ্যমে আছে, গণমাধ্যমে আছে, এবং আমরাও জানি যে অনেক দুর্নীতি তারা করেছেন, কিন্তু কারোর বিরুদ্ধেই কিন্তু কোন রকম তদন্ত শুরু হয় না। শুরু হয়েছিল আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে মাহফুজ আলমের যারা এপিএস ছিলেন, এই ধরনের তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল, এবং দুদক থেকে বলা হয়েছিল যে দুর্নীতির প্রাথমিক উপাদান পাওয়া গেছে। কিন্তু তারপরে কি হলো? তারপরে তার কিছুই হচ্ছে না। আমি ধারণা করি এই চক্রটা, এই ইউনূস চক্রটা, দেশি বিদেশি যার সহযোগীরা মিলে এদের ডিপ স্টেটের সাথে একটা, মানে দেশি বিদেশি ডিপ স্টেটের সাথে একটা সমঝোতা আছে, যার ফলে তারা চুরি চামারি করে গেল, কিন্তু তাদেরকে বিচারের আওতায় এই সরকার আনতে পারতেছে না বা উদ্যোগ নিতে পারতেছে না। এটি একটা দুর্ভাগ্যজনক, যে ভবিষ্যতেও তো এরকম আর গ্রুপ আসবে, লুটপাট করে চলে যাবে। এখানে যে চাষাবাদ করছে, জঙ্গিদের চাষাবাদ করার মেইন কারণ ছিল তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা। ক্লিয়ারলি বোঝা যায়। এখানে আপনার রকেট সায়েন্স হওয়ার দরকার নাই, আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে দেশের ভিতরে বিভিন্ন ধরনের জঙ্গিবাদ উনি উৎসাহিত করছেন, অর্থাৎ উনি সন্ত্রাস, মব, এইগুলিকে উনি উৎসাহিত করছেন বিভিন্ন, শুধু যে ইসলামিক তা না, এই যে চুরি ডাকাতি সবকিছুই উনি উৎসাহিত করছেন, যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ওসিলায় যেন উনি বলতে পারে যে এখন নির্বাচন দেওয়া যাবে না, এখন নির্বাচনের সময় হয়নি, পরিবেশ অত্যন্ত ভঙ্গুর, পরিবেশ অত্যন্ত উত্তাল। এইটা ছিল ওনাদের মূল অবজেক্টিভ, কিন্তু ফরচুনেটলি এটা ওনারা সাকসেসফুল হতে পারে নাই। বোঝাই যায় এরকমই সমীকরণ যে আওয়ামী লীগকে তারা ক্ষমতাচ্যুত করতে পারছে। আওয়ামী লীগের নিজস্ব এও ছিল, এমন না যে হঠাৎ করে হয়েছে, নিজস্ব তাদের। হ্যাঁ, এখন বিএনপি কেবল ক্ষমতায় আসছে। আপনি দেখেন যে এই একজন ব্যারিস্টার আছে, ব্যারিস্টার শাহরিয়ার, উনি বললেন যে কি বলে, আমরা তো ইচ্ছে করলে 50 লক্ষ লোক ঢাকায় নিয়ে আসতে পারি, এবং বিএনপির পুলিশ নাই, তার তেমন কিছু নাই, সুতরাং অর্থাৎ 50 লক্ষ লোককে আইনা ঢাকা সিজ করে আপনার ক্ষমতা দখল করতে পারে। এইটা ইমপ্লাইড। এটা তো একটা জঙ্গি ধারণা, এটা একটা ফ্যাসিবাদী ধারণা, যে আপনার জনগণ, আপনি কেবল একটা সরকার আসছে, আপনার 2 মাসও 100 দিনও পার হয় নাই, সেই সরকারকে এরা ফেলে দিতে চায়। এবং নাহিদ ইসলাম সেও বলতেছে যে রাজপথ আর সংসদ একাকার করে দেব। অর্থাৎ এই গ্রুপটা, এরা সাংবিধানিক ধারাবাহিকতা বিশ্বাস করে না, এই গ্রুপটা আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে না। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে একটা দল ক্ষমতায় আসছে, তাদেরকে আপনার সময় দিতে হবে তারা যেন রাষ্ট্রটা ঠিক মতো চালাতে পারে। তাদের গুছাই নেওয়ার আগেই আরো ফেলে দেওয়ার কথা তো অনেকদিন থেকে বলতেছে। এটা একটা ফ্যাসিবাদী মনোভাবের প্রকাশ, এটা বোঝা যায়। সুতরাং আমি মনে করি যে বিএনপির আরো স্ট্রং হতে হবে, এদেরকে ছাড় দিলে চলবে না। এবং বাংলাদেশকে যদি জাতি রাষ্ট্র হিসেবে, বাংলাদেশ যদি একটা ধর্ম নিরপেক্ষ জাতি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়,
এই যে মৌলবাদী শক্তি, এই যে জঙ্গিবাদ, এদেরকে নির্মূল করতে হবে এবং আদর্শিক ভাবেও নির্মূল করতে হবে। শেখ হাসিনার আমলে হয়তো ফিজিক্যালি তারা নির্মূল করছে, কিন্তু আদর্শিক ভাবে তারা নির্মূল করতে পারে নাই। জঙ্গিবাদের আদর্শ রয়েই গেছে বাংলাদেশে, তাই তো আমরা এখন দেখতেছি আবার ধারাবাহিকতা অনুসারে বেরিয়ে আসতেছে। আজকের যে কন্টেন্টটি তৈরি করছি এবং যে বিষয়গুলো বলছি, অন্তঃস্থল থেকে আমি প্রাণান্ত চেষ্টা করেছি যে এই বিষয়ে কোনো কথা না বলার জন্য, কিন্তু বিষয়টি এতটা ওপেন সিক্রেট হয়ে গেছে এবং দেশের সকল পত্রপত্রিকা এটা নিয়ে রিপোর্ট করেছে। বাংলাদেশ পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে। কাজেই নাগরিক হিসেবে এই বিষয়ে এখন কথা না বলে কোনো উপায় নেই। অথচ বিষয়টি এতটা সেন্সিটিভ এবং আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অর্থনীতি এবং এই মুহূর্তে সরকারের যে বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, এগুলোর উপর রীতিমতো একটি গজব। আমরা যদি সচেতন না হই এবং সরকার যদি কঠোর না হয়, তাহলে এই যে এখন একটা দুর্বল সরকার, এখন একটি গান্ধীবাদী সরকার, এখন বলতে গেলে কেউ কেউ বলছে যে এটা প্রো আমেরিকান একটি সরকার, আমেরিকান ডিপ স্টেটের একটা এক্সটেন্ডেড ভার্সন, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা এক্সটেন্ডেড ভার্সন সরকার, যেখানে ইউনূস জমানার মতো সব কিছু চলছে, মব চলছে, দুর্নীতি চলছে, অনিয়ম চলছে, সরকারের কোনো একটা জায়গাতে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত আমরা সেই বিষয়গুলো গত 2 মাসে দেখতে পাইনি। ঠিক এই অবস্থাতে বাংলাদেশে ভয়ঙ্কর জঙ্গি হামলা হতে পারে এবং যে সকল খুব গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা, এই সমস্ত এলাকাতে জঙ্গিরা হামলা চালাতে পারে। এই ব্যাপারে পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে, যে যা বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি। আমাদের দেশে বহুবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এবং এটা নিয়ে সাবেক সরকার মানে শেখ হাসিনার সরকার যেভাবে তৎপর ছিল জঙ্গি দমনে, আবার একইভাবে এই জঙ্গি নিয়ে বহু নাটক করেছে। অনেক নিরপরাধ মানুষকে জঙ্গি তকমা দিয়ে তারা গ্রেপ্তার করেছে এবং জামাত সহ অন্যান্য ইসলামী সংগঠন নিরপরাধ লোকদেরকে কেবলই মাত্র রাজনৈতিক কারণে জঙ্গি তকমা দিয়ে জুলুম নির্যাতন করেছে। এটা যেমন সত্য, তার সঙ্গে সঙ্গে সেই সরকারের সফলতা ছিল যে তারা একেবারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সত্যিকার অর্থে বহু সংখ্যক জঙ্গিকে তারা গ্রেপ্তার করেছিল এবং শেখ হাসিনার জমানায় মোটামুটি জঙ্গি তৎপরতা অনেকটা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু জেলখানাগুলো জঙ্গিতে ভরপুর ছিল। শেখ হাসিনার পতনের পর যেভাবে জেলের দরজা খুলে যায়, সব মানুষ যেভাবে জেল থেকে বের হয়ে আসে, তার মধ্যে জঙ্গিরাও বের হয়ে আসে। আর যারা বের হয়ে এসছে তারা এই বর্তমান জমানাটিকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাটিকে একটি, যাকে বলা হয় উর্বর, জঙ্গিবাদের একটা উর্বর ভূমি এবং এটি একটি বসন্তকাল হিসেবে তারা গ্রহণ করেছে। এই বিষয় নিয়ে ইন ডিটেলস বলবো, তার আগে জঙ্গিবাদের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু বলি। আমাদের দেশের বহু মানুষ একটা সময় প্যালেস্টাইনে তারা গিয়েছিল যুদ্ধ করার জন্য 80-র দশকে এরশাদ জমানাতে, এবং তখন সরকার প্রমোট করত ফিলিস্তিনি ভাইদের সাথে একাত্মতা ঘোষণা করে সেই ইয়াসির আরাফাতের যে পিএলও, সেই পিএলওতে যোগদান করার জন্য বাংলাদেশের বহু যুবক সামরিক কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা কর্মচারী তারা গিয়েছেন। এরা অনেকে নিহত হয়েছেন এবং অনেকে সামরিক ট্রেনিং নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন। এগুলো একটা। আরেকটি গ্রুপ হলো আমাদের বাংলাদেশের একটা বিরাট সংখ্যক লোক আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়েছে। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারপরে তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে। মানে সবসময় তারা তালেবানদের পক্ষে, আইএসের পক্ষে, আইএসের আগে আল কায়দার পক্ষে ওখানে তারা যুদ্ধ করেছে এবং এটার একটা বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছে। এবং আপনারা জানেন যে যুদ্ধ এমন একটা রোগ, কোনো একটা মানুষ যখন যুদ্ধ করতে অভ্যস্ত হয়ে যায় তখন তার জীবন মরণ আর কোনো চিন্তা থাকে না এবং তার শুধু বারবার যুদ্ধ করতে ইচ্ছা করে। কসাই যেভাবে মানুষ কাটে, সেইভাবে যারা সন্ত্রাসী, যারা যুদ্ধবাজ, যারা মানুষ হত্যাকারী, তাদের কাছে এই কাজগুলো অনেকটা ভাত মাছের মতো মনে হয়। এই যে র্যাবের যারা গুলি করত,
ক্রসফায়ার দিত, কিংবা ধরুন পুলিশের যে সকল লোক, ওই যে ওসি প্রদীপ কয়েকশো খুন করেছে, এরা এরকম একটা বিকৃত মন মানসিকতার মধ্যে পৌঁছে গিয়েছিল যে খুব কাছের থেকে তারা গুলি করত, এবং গুলি করার পর রক্ত ছিটকে এসে গরম রক্ত তাদের শরীরে লাগতো, এটা তাদের খুব ভালো লাগতো। এরপর যখন কাউকে গুলি করা হবে, সে যখন অসহায়ভাবে কাঁদতো, প্রাণ ভিক্ষা চাইতো, তার এই অসহায়ত্ব এবং তার যে আর্তচিৎকার, এটা তাদের খুব ভালো লাগতো। যখন কেউ প্রাণভয় দৌড়াতো, পালাও, সিনেমা নাটকের মতো, সে পালাতে থাকতো আর পিছন দিক থেকে গুলি করতো, এবং অট্ট হাসিতে এই সমস্ত খুনিরা, যাকে বলা হয়, ফেটে পড়তো। যুদ্ধের ময়দানে এরকম একটা মানসিক বিকৃতি ঘটে। সৈনিকদের খুন, ধর্ষণ, লুটপাট, অন্যের সম্পদ হরণ, এগুলোর মধ্যে একটা জৈবিক যে জিনিস তাদের মধ্যে আছে। এই কাজগুলো করার জন্য যারা একবার এই কাজগুলো করেছে, তারা যুদ্ধের জন্য পাগল হয়ে যায়। যুদ্ধের গনিমত সংগ্রহ করা, কোনো একটা এলাকাতে অশান্তির সৃষ্টি করে সেখানে ধর্ষণ করা, নারী ধর্ষণ করা, বাড়ি লুটপাট করা, অন্যের ঘরে ঢুকে যা ইচ্ছা তাই নিয়ে যাওয়া, এই যে একটা অপরাধী মন, এটা যুদ্ধরত বাহিনীগুলো আজকের দিনেও করছে। এই আমেরিকান সৈন্য বলেন, তারপরে ইসরায়েলি সৈন্য বলেন, এদের সবার বিরুদ্ধে এই মধ্যযুগের সৈন্যরা যে ধরনের অপকর্ম করেছে, ঠিক একই অভিযোগ আছে। তো যেটা বলছিলাম, যে এইভাবে বিভিন্ন লোক তারা যুদ্ধ, যেমন এখন কিন্তু রাশিয়াতে বাংলাদেশ থেকে শত শত নয়, হাজার হাজার মানুষ গিয়ে, কেউ রাশিয়ার পক্ষে ভাড়া খাটছে, যুদ্ধ করছে, অনেকে বাধ্য করা হচ্ছে, অনেকে এই আদম পাচার গ্রুপের চক্রে গিয়ে, ওখানে গিয়ে তারা বাধ্য হচ্ছে, আবার অনেকে স্বেচ্ছায় কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে, বলছে যে $5,000 বেতন দেবে রাশিয়ার পক্ষে যুদ্ধ করলে। বাংলাদেশকে যাচ্ছে, এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে, ইউরোপে যারা ঢোকার জন্য বিভিন্ন ক্যাম্পে আছে, হাজার হাজার বাঙালি আছে, তাদেরকে এখানে টোপ ফেলে এই যুদ্ধ করতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই লোকগুলো যখন বাংলাদেশে ফেরত আসে এবং তাদের সঙ্গে যখন এরকম ধর্মযুক্ত হয়, আলটিমেটলি একটা, যাকে বলা বাফার, যাকে বলা হয় বাফার, যে জঙ্গি গ্রুপ, জঙ্গি সিন্ডিকেট, এটা গড়ে ওঠে। এবং এটা বাংলাদেশে আছে, বিভিন্ন নামে আছে। আর যে কোনো জঙ্গিবাদকে যদি আপনি প্রমোট করতে হয়, তাহলে একটা আদর্শ লাগে। ধর্মীয় যে মৌলবাদ, এটা হলো সবচেয়ে সহজ একটা বিষয়। স্রষ্টার নামে, বেহেশতের নামে, একটা নীতি এবং আদর্শ প্রতিষ্ঠার নামে, এই যাকে বলা হয় জঙ্গিবাদকে, উগ্রবাদকে যত সহজে বিস্তার ঘটানো যায়, এটা অন্যভাবে সম্ভব নয়। ফার্স্ট হলো ধর্ম, সেকেন্ড হলো যে কোনো একটা আদর্শ, যে কোনো একটা বিশ্বাস, যেমন মাওবাদী, যেমন নকশালবাদী। তো এরা ওই যেমন তামিল টাইগার, তো এরকম আছে, তারা একটা আদর্শ মেনটেন করে, তার সঙ্গে সঙ্গে যত আদর্শ সারা দুনিয়াতে, সেটা ইহুদিদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে, হিন্দুদের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে আছে ধর্মীয় উগ্রবাদ। তো কাজেই আমাদের এই যে 18 কোটি জনগণের মধ্যে এটা থাকাই স্বাভাবিক। সরকারকে এই ব্যাপারে খুবই সতর্ক হতে হবে। তো যেটা বলছিলাম, যে বিএনপি জমানাতে, অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত এই জঙ্গিবাদটা এমনভাবে বেড়ে গেল, সরকার আসলে তখন যারা ছিলেন, এরা বেশিরভাগই তখন লুটপাটে ব্যস্ত ছিলেন, এটা বিরাট অংশ। আর ঠিক ওইরকম ধরেন লুৎফুজ্জামান বাবরের কথাই বলি। এখন লুৎফুজ্জামান বাবর কি করে তার যে লেখাপড়া, হাউ ইট ইজ পসিবল যে তার মতো একটা লোক সন্ত্রাসবাদ সম্পর্কে 10 মিনিট বলতে পারবে, বা এই টোটাল জিনিসটা যে হাউ টেরোরিজম অ্যাক্ট এবং টেরোরিজমের সঙ্গে ক্রিমিনোলজির কী সম্পর্ক, ক্রিমিনোলজির সঙ্গে ম্যাকিয়াভেলির কী সম্পর্ক, এই জিনিস এখনও লুৎফুজ্জামান বাবর বলতে পারবেন না, টিল নাও এখনও বলতে পারবেন না, 2 মিনিট বলতে পারবেন না, জানেনই না। অথচ এমন একটা মন্ত্রণালয় তিনি চালিয়েছেন। ফলে তিনি উই আর লুকিং ফর শত্রুস। তারেক রহমান সাহেবকে খুশি করা, হাওয়া ভবনকে খুশি করা, এর মধ্যে তার ওই সীমাবদ্ধ ছিল কর্মকাণ্ড। ফলে কি হলো, সারা বাংলাদেশে এই বাংলা ভাই, তারপরে শেষে অন্যান্য যে সকল লোকজন, তারা যে রাজত্ব গড়ে তুলল, এর ফলে সারাটা দেশ একসঙ্গে সেই জঙ্গি হামলা হলো। এবং সেই যে জঙ্গিবাদ, সেই জঙ্গিবাদটা পাইকারি হারে এখন বেড়ে গেছে। এবং এই জঙ্গিগুলোর সাথে
তালেবানদের সম্পর্ক আছে, মানে আফগানিস্তানের এই জঙ্গিবাদের সঙ্গে মিডল ইস্টের যে আইএস, এখন ওখানে আইএস নাই, কিন্তু বাংলাদেশে আইএসের অস্তিত্ব রয়েছে। এদের সঙ্গে ভারতের অনেক জঙ্গি গ্রুপের রিলেশন আছে, এদের সঙ্গে পাকিস্তানের অনেক জঙ্গি গ্রুপের রিলেশন আছে। কিন্তু রিসেন্টলি যে সমস্যাটা হয়ে গেছে সেটা হলো পাকিস্তানে যে অনেকগুলো জঙ্গি গ্রুপ আছে, যেমন ওয়াজিরিস্তান আছে, সিন্ধুতে আছে, তারপরে শেষে বালুচে আছে। তো এক একটা জঙ্গি গ্রুপ এক এক রকম তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা সেখানে কাজ করে। কিন্তু এর মধ্যে সবচেয়ে যেটা এলো তেহরিকে তালেবান পাকিস্তান, টিটিপি। তো তেহরিকে তালেবান পাকিস্তান এটা হলো তারা ওয়াজিরিস্তান নামক যে জায়গাটি আছে বা তাদের প্রদেশ আছে আফগানিস্তান লাগোয়া, এই এলাকাতে তারা আফগানিস্তানের মতো তালেবানের মতো একটা শাসন তারা প্রতিষ্ঠা করতে চায়। এবং এই কাজে আফগানিস্তানের তালেবান শাসক যারা আছে তারা পুরো অস্ত্র দিয়ে, লজিস্টিক সাপোর্ট দিয়ে তাদেরকে করছে। এবং এই ঘটনা নিয়ে আফগানিস্তানের সাথে বেশ কয়েকবার কিন্তু পাকিস্তানের যুদ্ধ হয়েছে, এমনকি বিমান হামলা পর্যন্ত করেছে এই টিটিপি নিয়ে। পাকিস্তান গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে পাকিস্তানে সাম্প্রতিক সময় তারা যে কমব্যাট অপারেশন চালিয়েছে টিটিপির বিরুদ্ধে, সেখানে কয়েকশো বাঙালি বা বাংলাদেশি ধরা পড়েছে, যারা ওই টিটিপির হয়ে যুদ্ধ করছে পাকিস্তান আর্মির বিরুদ্ধে। এই গেল এক। রিসেন্টলি যে ঘটনা সেটা হলো যে বাংলাদেশে ভিতরে, আমাদের এই দেশে এই টিটিপির তৎপরতা চলছে এবং বিভিন্ন বাহিনীতে এই টিটিপির যারা সদস্য তারা নানা রকম ভয়ঙ্কর তৎপরতা চালাচ্ছে। এটা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশকে, সরকারকে জানিয়েছে। এবং তার প্রেক্ষিতে বিভিন্ন বাহিনীগুলোতে সব খবর তো আমরা রাখি না, বলাও সম্ভব না, আর বলা উচিতও নয়। ব্যাপক রকম উত্তেজনা চলছে এই বিষয়টা নিয়ে। এবং ইতিমধ্যে যে খবরগুলো আসছে যে এখানে বেশ কয়েকটি বাহিনীতে শনাক্ত করা হয়েছে, অনেকে নজরদারিতে রাখা হয়েছে, অনেকে বিচার করা হয়েছে, অনেকে গ্রেপ্তার করা হয়েছে। আর যদি কোনো একটা বাহিনীর মধ্যে বা সরকারি অফিসের মধ্যে বা আদালতে এই জিনিসগুলো থাকে, তারপরে সিভিল সোসাইটিতে যারা আছে তারা তো বসে থাকবে না, তারা প্রতিশোধ নেবে যে আমাদের লোককে কেন ধরেছ। এবং এটাই স্বাভাবিক। আপনি ধরেন একটা সময় সেই পিএলও লোক তারা প্লেন হাইজ্যাক করে ফেললো। তো যখন টিটিপির একজন লোক ধরেন কোনো একটা থানার কর্মকর্তা আছেন বা কোনো একটা টিএনও আছেন বা ধরুন আর্মিতে আছে বা বিমান বাহিনীতে আছে, এখন তাদেরকে যখন সরকার শনাক্ত করে ফেলছে, ধরে ফেলছে, তো ওই ক্ষেত্রে সরকারকে চাপে ফেলার জন্য, রাষ্ট্রকে চাপে ফেলার জন্য বাইরে এই যে জনারণ্যে যারা আছে তারা কি করবে, তারা সেই তৎপরতা চালাবে। সেই তৎপরতা ভয়ঙ্কর তৎপরতা। এবং সেটা কত ভয়ঙ্কর হতে পারে আপনারা জানেন যে ওই যে মুম্বাই হামলা হয়েছিল, জঘন্য। তারপরে ওই যে হোটেল, যে সবচেয়ে ভালো যে হোটেলটাতে ভারতের যে তারা আক্রমণ চালিয়েছিল, মানে খুবই নির্মম, নিষ্ঠুর। এটা মানে কল্পনাই করা যায় না তারা কি করতে পারে। পাকিস্তানকে তছনছ করে ছেড়ে দিয়েছে এই জঙ্গিবাদ। তা আমাদের দেশে যেহেতু এখন একটা দুর্বল অবস্থা চলছে এবং যখনই কোনো একটা বিদেশি শক্তির অবস্থা খুব বেশি হয় তখন এই ধরনের তৎপরতা বেশি চলে। তো এই কারণে পুলিশ এবং অন্যান্য যে বাহিনী তারা এখন রেড অ্যালার্ট জারি করেছে। বিষয়টি খুবই গুরুতর এবং সরকারের জন্য এটি এই মুহূর্তে একটা শাকের উপর, মানে মাথার, মানে কি যেন বোঝার উপর শাকের আরটি। এমনি সরকার নাস্তানাবুদ, হাজার রকম সমস্যা সরকারকে যাকে বলে কুড়ে কুড়ে খাচ্ছে, তার উপর যদি আবার এই মুহূর্তে কোনো সন্ত্রাসী আক্রমণ ঘটে, পুলিশ যে আশঙ্কা করছে সেই ঘটনা ঘটে, বা পাকিস্তান কূটনৈতিক চ্যানেলে বা গোয়েন্দা চ্যানেলে যে সকল তথ্য দিয়েছে সেটা নিয়ে যদি একটা সমস্যার সৃষ্টি হয়, বিশ্বাস করেন আমরা এটা ধারণ করতে পারবো না, রাষ্ট্র এটা এই মুহূর্তে ধারণ করতে পারবে না। সতর্ক হন যার যার অবস্থান থেকে। কোনো তৎপরতা থাকলে আপনার নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান, রাষ্ট্রকে সহযোগিতা করুন, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে থাকুন। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশের রাজনীতির এই সময়টা অদ্ভুত, অস্বস্তিকর এবং একই সঙ্গে গভীরভাবে চিন্তারও।
বাইরে থেকে দেখলে মনে হয় বড় একটা পরিবর্তন ঘটে গেছে, ক্ষমতার পালাবদল, নতুন মুখ, নতুন প্রতিশ্রুতি, নতুন ভাষা। কিন্তু একটু গভীরে তাকালে বোঝা যায় এই পরিবর্তনের ভেতরেই লুকিয়ে আছে পুরনো বাস্তবতার পুনরাবৃত্তি। যেন আমরা একটা ঘূর্ণির মধ্যে আছি, চক্রাকারে ঘুরছি, কিন্তু সামনে এগোবার পথ খুঁজে পাচ্ছি না। এই মুহূর্তে সবচেয়ে বড় সংকটটি হলো বিশ্বাসের সংকট। রাজনৈতিক দলগুলো একে অপরকে বিশ্বাস করে না, রাষ্ট্রকে বিশ্বাস করে না নাগরিক, আর নাগরিকরাও রাজনীতিকে আর আগের মতো আস্থার জায়গা হিসেবে দেখে না। এই অবিশ্বাসের পরিবেশে যে কোনো রাজনৈতিক প্রক্রিয়া, তা নির্বাচন হোক, সংলাপ হোক বা সংস্কার, সবই সন্দেহের চোখে দেখা হয়। ফলে রাজনৈতিক অচল অবস্থা শুধু তৈরি হয় না, বরং তা ক্রমশ প্রাতিষ্ঠানিক রূপ নিতে শুরু করে। বিশ্ববিদ্যালয় ও ছাত্র রাজনীতির সাম্প্রতিক উত্তেজনা এই বৃহত্তর সংকটেরই প্রতিফলন। ক্যাম্পাস এখন কেবল শিক্ষার জায়গা নয়, বরং রাজনৈতিক শক্তির এক পরীক্ষাগার। এখানে যে সংঘর্ষ, যে মেরুকরণ, তা আসলে জাতীয় রাজনীতিরই ক্ষুদ্র সংস্করণ। ছাত্রদল, ছাত্র শিবির বা অন্যান্য সংগঠনের মধ্যে বিরোধ এখন মতাদর্শের সীমা ছাড়িয়ে ক্ষমতার প্রশ্নে গিয়ে দাঁড়িয়েছে। কে জায়গা দখল করবে, কে নিয়ন্ত্রণ করবে, এই প্রশ্নগুলোই যেন মুখ্য হয়ে উঠছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতীকী আধিপত্য। কে পোস্টার লাগাবে, কে মিছিল করবে, কে হলের নিয়ন্ত্রণ নেবে, এসব যেন রাজনীতির নতুন সূচক হয়ে উঠেছে। এখানে একটা বড় পরিবর্তন চোখে পড়ে। রাজনীতির ভাষা বদলে গেছে। একসময় বিতর্ক ছিল, এখন আছে বিরোধিতা। একসময় যুক্তি ছিল, এখন আছে আক্রমণ। ভিন্নমত এখন আর সহনশীলতার সঙ্গে গ্রহণ করা হয় না, বরং সেটিকে প্রতিপক্ষ হিসেবে দেখা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রবণতাকে আরো তীব্র করেছে। সেখানে যুক্তির চেয়ে শব্দের জোর বেশি, তথ্যের চেয়ে আবেগের প্রভাব বেশি। ফলে রাজনীতি হয়ে উঠছে আরো বেশি আবেগ নির্ভর এবং কম যুক্তি নির্ভর। আইন ও বিচার ব্যবস্থার প্রশ্নটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে অভিযোগটি দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, আইনের অপব্যবহার, তা এখন আরো স্পষ্ট হয়ে উঠেছে। যে কোনো দল ক্ষমতায় থাকুক না কেন, তারা আইনের একই ধরনের ব্যবহার করছে। ফলে সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে, এই রাষ্ট্র কি সত্যিই নিরপেক্ষ, নাকি এটি কেবল ক্ষমতাসীনদের হাতিয়ার? যদি আইনকে নিরপেক্ষভাবে প্রয়োগ করা না যায়, তাহলে আইনের প্রতি মানুষের আস্থা কমে যায়। একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আসলে কোনো গণতন্ত্র টিকে থাকতে পারে না, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। কিন্তু বর্তমান বাস্তবতায় সেই বিশ্বাসযোগ্যতার জায়গাটি দুর্বল হয়ে পড়েছে এবং নির্বাচন একটা হয়েছে, আবার হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, হলে কারা অংশ নিবে, কারা নিতে পারবে না, ইতিমধ্যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ কি, এই প্রশ্নগুলোর উত্তর এখন খুব একটা স্পষ্ট নয়। আর এই অস্পষ্টতাই রাজনৈতিক অস্থিরতাকে দীর্ঘায়িত করছে। মানুষ সবসময় ভোট দিতে চায়, কিন্তু তারা একই সঙ্গে এটাও নিশ্চিত হতে চায় যে তাদের ভোটের মূল্য আছে। তবে একথা ঠিক যে বহু বছর পরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছে এবং সেই ফলাফলটা তারা পেয়েছে, যাকে যেভাবে ভোট দিতে চেয়েছে। কিন্তু নির্বাচনটা যদি আরো ইনক্লুসিভ হতো, সেটা নিঃসন্দেহে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা বড় উদাহরণ হতে পারত। আমরা সেটা মিস করেছি, কিন্তু ভবিষ্যতে এখান থেকে আমাদের নিজেদেরকে কিভাবে উত্তরণ ঘটাবো সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। এবং এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং দৃষ্টিভঙ্গিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখন বৈশ্বিক রাজনীতির বাইরে নয়। মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন, এসব বিষয় আন্তর্জাতিক আলোচনার অংশ হয়ে গেছে। ফলে দেশের ভেতরের প্রতিটা পদক্ষেপ এখন বাইরের দৃষ্টি আকর্ষণ করে। এটা একদিকে চাপ তৈরি করে, অন্যদিকে একটা সুযোগও কিন্তু তৈরি করে নিজেদের কাঠামোকে শক্তিশালী করবার। কিন্তু এখানেও একটা ভারসাম্যের প্রশ্ন আছে। বহিরাগত চাপ কতটা গ্রহণযোগ্য আর অভ্যন্তরীণ সিদ্ধান্ত কতটা স্বাধীন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যিই পরিবর্তনের জন্য প্রস্তুত? আমরা কি আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চাই, নাকি আমরা কেবল ক্ষমতার বিন্যাস বদলাতে চাই কিন্তু আচরণ একই রাখতে চাই? রাজনীতির ইতিহাস বলে ক্ষমতাটা স্থায়ী নয়। আর যারা ক্ষমতায়, তাহলে তারা নাও থাকতে পারে, কিন্তু ক্ষমতার ব্যবহারই একটি দল বা নেতার প্রকৃত পরিচয় তৈরি করে। যদি সেই ব্যবহার দমন, প্রতিশোধ এবং একচেটিয়াতার উপর ভিত্তি করে হয়, তাহলে তার প্রভাবও দীর্ঘমেয়াদী হয়। সেটা আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি। এবং রাষ্ট্রের ভিতরে একটা ভয়, অবিশ্বাসের সংস্কৃতি তৈরি হয়। আর এই সংস্কৃতি একবার তৈরি হলে তা ভাঙা খুব কঠিন।
এই অবস্থার মধ্যে একটা নতুন প্রজন্ম উঠে আসছে, যারা পুরনো রাজনীতির বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে চায়। তারা প্রশ্ন করে, তারা যুক্তি খুঁজে, তারা পরিবর্তন চায়। আবার তারা আমাদেরকে হতাশও করেছে একটা অংশ। কিন্তু তাদের সামনে সবচেয়ে বড় বাধা হলো প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামো। এই কাঠামো এতটাই শক্তিশালী যে নতুন চিন্তাকে সহজে জায়গা দিতে চায় না। ফলে পরিবর্তনের সম্ভাবনা থাকলেও তা বাস্তবায়িত হওয়া কঠিন হয়ে পড়ে। অনেক সময় এই তরুণ প্রজন্ম শেষ পর্যন্ত একই কাঠামোর অংশ হয়ে যায়, যেটিকে তারা এক সময় বদলাতে চেয়েছিল। মিডিয়ার ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা স্বাধীন ও দায়িত্বশীল মিডিয়া সমাজকে সঠিক তথ্য দেয়, মানুষকে সচেতন করে এবং ক্ষমতার উপর নজর রাখে। কিন্তু যদি মিডিয়াও বিভক্ত হয়ে যায়, যদি সেটিও রাজনৈতিক পক্ষের অংশ হয়ে যায়, তাহলে সত্যের জায়গাটি সংকুচিত হয়ে পড়ে। তখন মানুষ বুঝতে পারে না কোনটা তথ্য আর কোনটা প্রপাগান্ডা। এই বিভ্রান্তি শেষ পর্যন্ত গণতন্ত্রকে দুর্বল করে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন একটা জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সামনে দুটো পথ, একটা হলো পুরনো পথে ফিরে যাওয়া, যেখানে রাজনীতি হবে প্রতিশোধের, দমনের এবং বিভাজনের। আরেকটা হলো নতুন পথ তৈরি করা, যেখানে থাকবে সংলাপ, সহনশীলতা এবং প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণ। এই দ্বিতীয় পথটি বেছে নেওয়া সহজ নয়। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, নেতৃত্বের দূরদৃষ্টি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের সক্রিয় অংশগ্রহণ। যদি জনগণ সচেতন হয়, যদি তারা তাদের অধিকার নিয়ে প্রশ্ন তোলে, তাহলে পরিবর্তন সম্ভব। না হলে আমরা আবারও ওই একই চক্রে ফিরে যাব। এখানে আরেকটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ বাস্তবতা আছে। রাষ্ট্রের ভেতরে যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন, তাদের নিরপেক্ষতা ছাড়া কোনো রাজনৈতিক পরিবর্তন টেকসই হতে পারে না। যদি এই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত না থাকে বা না হয়, তাহলে যে কোনো নির্বাচন, যে কোনো সংস্কারই শেষ পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তাই কেবল রাজনৈতিক দলগুলোর পরিবর্তন যথেষ্ট নয়, প্রয়োজন গভীর প্রাতিষ্ঠানিক সংস্কার, যেখানে জবাবদিহি নিশ্চিত হবে এবং ক্ষমতার অপব্যবহার রোধ করা যাবে। আরেকটি বিষয় আমরা প্রায় উপেক্ষা করি, রাজনীতির অর্থনীতি। ক্ষমতা কেবল রাজনৈতিক নিয়ন্ত্রণ নয়, অর্থনৈতিক প্রবাহের উপরও প্রভাব ফেলে। কে সুযোগ পাবে, কে পাবে না, এই প্রশ্নগুলো অর্থনীতির ভেতরেও রাজনীতির প্রভাব তৈরি করে। ফলে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক ন্যায় বিচারও সম্ভব নয়। শেষ পর্যন্ত রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়, এটা মানুষের জীবনকে প্রভাবিত করে। একটা ভুল সিদ্ধান্ত, একটা অন্যায় নীতি, এগুলো মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলে। তাই রাজনীতিকে যদি দায়িত্বশীল না করা যায়, তাহলে রাষ্ট্রের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়ে। আর হয়তো এখানেই সবচেয়ে বড় সত্যটি লুকিয়ে আছে। রাষ্ট্র বদলাতে পারে, সরকার বদলাতে পারে, কিন্তু যদি রাজনৈতিক সংস্কৃতি না বদলায়, তাহলে প্রকৃত পরিবর্তন কখনোই আসবে না। এবং সেই পরিবর্তন না আসা পর্যন্ত আমরা বারবার একই গল্প শুনব, নতুন নাম, পুরনো কাহিনী।